কমিউনিটিকে জেনে শুনে মমতা ব্যানার্জির মতন কমিউনিটির লোকজন, মমতা ব্যানার্জির দলের লোকজন আমি বলবো, যে ওরা সিস্টেম্যাটিক্যালি চেয়েছে যে মুসলমানরা মূর্খ থাকুক, মুসলমানরা অশিক্ষিত থাকুক, মুসলমানরা বোকা থাকুক, মুসলমানদের উন্নতি কেউ এখানে করছে না। ধুলিয়ানে একেবারে ধুলোর মতন উড়ে গেল, হিন্দু ঘরবাড়ি ভাঙচুর হলো। এবং আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এই ঘটনা ঘটার পর জাভেদ শামীম, কখনো রাজীব কুমার একেবারে রে রে করে উঠলো, কঠিন পদক্ষেপ হবে। আসলে তারা কি নির্দেশের অপেক্ষা করছিল, আরো কোনো বড় ঝামেলার অপেক্ষা করছিল? না হলে ঘটনা ঘটার পরে সক্রিয়তা ঠিক কেন দেখা যায়? রাজীব কুমারের নাম দিয়ে যখন শুরু করলে সুমিত, রাজীব কুমারের প্রেস কনফারেন্সটা দেখেছিলেন? আমতা 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 করছে একজন পুলিশের ডিজি, সোজা কথা বলছে না। আমি জানি ওর বাংলায় কথা বলতে অসুবিধা হয়, কিন্তু এটা পুলিশের ডিজি, যাকে দেখে মানুষ আশ্বস্ত হবে, সেই ব্যাপারটাই তো তার নেই। তো এক্স্যাক্টলি তোমার প্রশ্নে আমি আসছি, উনি ইনস্ট্রাকশনের অপেক্ষা করছিলেন। সব সময় যেরকম কান পাতলেই মুখ্যমন্ত্রীর গলা এবং মুখ্যমন্ত্রীর আদেশ অনুসারে ডিজি কাজ করে, পুলিশ এন্টায়ার পুলিশ ফোর্স কাজ করে, তো সেই ইশারা এখনো মানে তখনও আর কি তখনও উনি পাননি বা ক্লিয়ার ইনস্ট্রাকশনস পাননি। আর এটা শুধু এক জায়গায় নয়, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়, মুর্শিদাবাদ বলো, মালদা বলো, বর্ডারিং ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ একটাই কথা বলেছে যে পুলিশকে ডাকা সত্ত্বেও পুলিশ আসেনি। এই যে পুলিশের ডিলেড রিয়াকশন, সেটা তো একদম একটা জায়গায় গিয়ে তীরটা আটকে যায়, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। এবং মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে যে দেশটাই কাটি 15 বছর ধরে উনি জ্বালিয়েই যাচ্ছেন, খুঁচিয়েই যাচ্ছেন। আজ সেইটা আবার মানে এই প্রথমবার হয়নি, অনেকবারই হয়েছে, ক্যানিংয়ে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, এবার এইটাই যেন কিরকম আউট অফ কন্ট্রোল হয়ে গেল। এখন উনি নিজেই আর সামাল দিতে পারছেন না, আর পারবেনও না, ইচ্ছেও নেই। উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন হিন্দুদের ঘরবাড়ি জ্বলবে, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন যে রেলওয়ে স্টেশন জ্বলবে, রিলে রুম জ্বলবে, সিগন্যাল রুম জ্বলবে, রেলওয়ে ট্র্যাক উপড়ে ফেলবে, এবং হিন্দুদের শাখা পলা খুলতে বলা হবে, টেনে খুলে তাদের বলা হবে যে ইজ্জতটা আমাদের হাতে দাও, তাহলে তোমাদের স্বামীকে বাঁচাতে পারবো। এবং মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বলবে প্ররোচনা করো না তোমরা, কোনো এতের কান দিও না, কোনো রিউমার্সে কান দিও না। সবচেয়ে বড় উস্কানি মুখ্যমন্ত্রী স্বয়ং দিয়েছেন। মুখ্যমন্ত্রী ঈদের দিন গিয়ে 15 বছর ধরে যা করেছে আমি সেটা একটা একটা করে আসছি, ভেরি রিসেন্টলি ঈদের দিন গিয়ে বলেছে তোমরা যা ইচ্ছে তাই করো, আমি তোমাদের পাশে আছি। সেই দিবারে শশী কাপুর বলেছিল হামারে পাস মা হ্যায়, মুসলমানদের উনি আশ্বাস দিয়ে এলেন হামারে পাস ফুপি হ্যায়, ওনারা যেন গিয়ে গিয়ে বলেন। এবং এই মুসলমানদের জন্য কোন রকম উন্নতি 15 বছর ধরে উনি করেননি, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু মুসলমানদের উনি উস্কিয়েছেন, মুসলমানদের উনি দুধেল গরু মনে করেছেন, ওদের মানুষ বলেই গণ্য করে না। ওদের এক ফোঁটা মেইন স্ট্রিমে আনার জন্য মুখ্যমন্ত্রী হিসেবে বিন্দুমাত্র কোনো চেষ্টা করেন, উনি শুধু উস্কিয়েছেন। এতটাই উস্কিয়েছেন যে সিদ্দিকুল্লাহ চৌধুরী কলকাতা শহরে দাঁড়িয়ে এই যে জমাট তৈরি করলো, উনি পরিষ্কার বলছেন যে জেলা আমি আটকে দেবো, কলকাতাকে টাইট দেবো। এবং মুখ্যমন্ত্রী নাকি ওনার ভাষায়, আমরা তো কানে শুনিনি, মুখ্যমন্ত্রী নাকি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ফোন করে বলেছে যে দারুণ হয়েছে, বিশাল ভালো জমায়েত, চালিয়ে যাও চালিয়ে যাও। তো ন্যাচারালি এবার তোমার প্রশ্ন ফেরত এলে এক কাণ্ড, রাজীব কুমার অপেক্ষা করছে যে তাকে বলবে যাবে কি যাবে না, যাবে কি যাবে না, গিয়ে কি করবে। পুলিশ মন্ত্রীর নির্দেশ না দিলে পুলিশ নড়বে না। এই জন্য আমরা বাধ্য হয়ে হাইকোর্টে গিয়ে বললাম, লিডার অফ অপোজিশন গিয়ে বললো যে ফোর্স পাঠাও, সেন্ট্রাল ফোর্স পাঠাও। প্রথম দিন বিএসএফ কে ডেকে পাঠানো হলো, এখন আমি কালকে অবধি শুনছি কুণাল ঘোষ নাকি বিএসএফ কেই এখন দোষ দিচ্ছে। মানে তুমি চিন্তা করো কতটা নৃশংস এই সরকার, যেখানে মুর্শিদাবাদ জ্বলছে, প্রথমবার জ্বলছে না, খুব সম্ভবত রিসেন্ট টাইমস এই নিয়ে দ্বিতীয়বার না তৃতীয়বার জ্বলছে মুর্শিদাবাদ, সেখানে তাদের কোন নওদা থেকে শুরু হয়েছে, মোথাবাড়ি, আরো উপরে তুমি যদি যাও, সমস্ত সময় জ্বলেছে, হিন্দুদের ঘর বাড়ি জ্বলেছে, হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে। মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, মুখ্যমন্ত্রী নয় বিদেশ গেছে, মুখ্যমন্ত্রী গুজরাট থেকে ভাড়া করা এমপি নয় চায়ে চুমুক দিচ্ছেন, তার রাজ্যসভার এমপি ট্যাংরা মাছের ঝোল খাচ্ছে, এবং কুণাল ঘোষ
এই ধরনের মন্তব্য করছে যে বিএসএফ নাকি গুলি মেরেছে, বিএসএফ নাকি এই করেছে। দ্রৌপদী, একটা পরিবারে বাবা, তার ছেলে, তারও আবার ছেলে, মানে 17 পর্যন্ত এই বয়সটা বর্ধিত হয়েছে, 75, 45, 17, সবাই মৃত, কাঁদছে মহিলারা। আরেকদিকে আরেকদিকে আরেকটা ছবি দেখলাম, খুব আশ্চর্য উদ্বিগ্নতা নিয়েই আমি প্রশ্নটা করছি, একটা মিষ্টির দোকান ছিল, তাতে ধন সম্পদ রাখা ছিল, একেবারে কিছু নেই পরিবারটা। তুমি যে বাড়ির কথা বলছো যে 3 পুরুষকে মেরে ফেলেছে, তাদের মধ্যে কিরকম কুপিয়ে কুপিয়ে মেরেছে, মানে আমার এগুলো বলতে গায়ে হ্যাঁ, কাঁটা একেবারে দিয়ে সোশ্যাল উঠছে। মিডিয়ায় পোস্ট করলে সেটাকে তুলে নেওয়া হবে, হ্যাঁ, মানে এতটাই হ্যাঁ, ভয়াবহ। হ্যাঁ, হ্যাঁ। এবং এই রাজ্যে, যে রাজ্য পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিনিয়ে নিয়ে এসেছিলেন ইস্ট পাকিস্তানের থেকে, যাতে মুসলমানদের হাতে না চলে যায়, হিন্দুদের, বাঙালি হিন্দু, অবাঙালি হিন্দু, হিন্দুদের একমাত্র মাথা গোঁজার ঠাঁই, সেইখানে আজকে এই অবস্থা। তুমি যে মিষ্টির দোকানের কথা বলছো সুমিত, উল্টো দিকে নাকি মুসলমানদের একটা দোকান আছে, সেই মুসলমানদের দোকানে কিছু হয়নি, হিন্দুদের দোকান বলে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। এবং যেটা তুমি বললে ভেরি কারেক্টলি, যে এটার সঙ্গে লুট। তো এই যারা জ্ঞানী গুণী লোকজন বলছে না যে ওয়াকফ বিলের জন্য হয়েছে, আজকে ওয়াকফ বিল আইনত পার্লামেন্টে, লোকসভায় 2.5 দিন, রাজ্যসভায় 2 দিন, এবং ভোটাভুটি করে, হ্যাঁ ইউনানিমাসলি হয়নি, কিন্তু ভোটে মেজরিটিতে, ডেমোক্রেসিতে যেটা হয়, আলোচনা হয়েছে। এবং সেখানে তৃণমূলের বিশ্বজ্ঞানী কল্যাণ ব্যানার্জিও বলেছেন। আমি তো কল্যাণ ব্যানার্জির শুনে ভাবলাম যে কল্যাণ ব্যানার্জি তো নাকি অন্য মোহাম্মদ শাকিল ফাকিল কিছু একটা হবে। মানে সে এমন আল্লাহকে ডেকে এনে প্রায় বক্তৃতা দিচ্ছে, আল্লাহর নাকি সমস্ত প্রপার্টি, যে যে যারা এতদিন ধরে দুঃসাহস দেখাচ্ছিল, শ্রীরামের জন্ম পরিচয় চাইছিল, যে শ্রীরামের বিষ্ণুর মানব অবতার শ্রীরাম নিয়েছেন কি নেয়নি তার বার্থ সার্টিফিকেট চাইছেন, তারা একেবারে আল্লাহর গুণগান গেয়ে আল্লাহকে নামিয়ে এনে প্রায় ওয়াকফ প্রপার্টি দিয়েই দিচ্ছিল আল্লাহকে। তো তারা, যাই হোক, আলোচনা হয়েছে, যে যাই ননসেন্স বলে থাকুক না কেন, পার্লামেন্টে আলোচনা হয়েছে, জনপ্রতিনিধিরা করেছে। তারপরেও যদি ঠিক আছে, কিছু অ্যাসোসিয়েশনে যদি আইন নাও পছন্দ হয়ে থাকে, তাহলে যেগুলো পছন্দ হয় সুপ্রিম কোর্টে যাও, আপিল করার সুযোগ আছে। আমাদের অত্যন্ত ডেমোক্রেটিক কান্ট্রি, আমরা কোথাও ডিক্টেটোরিয়াল ভাবে এই আইন কারোর উপর চাপিয়ে দিইনি। আমি একজন মহিলা এবং সাংসদের কথা বলি, মহুয়া মৈত্র, একেবারে এক্স হ্যান্ডেলে কান্নাকাটির মতন অবস্থা, বিল পাস হওয়ার পর থেকেই বলছে যে আমি আমি আছি, আমি এটা সুপ্রিম কোর্টে দেখা হবে, মানে এতটা বেদনাদায়ক। আমি বলছি যে যারা ওয়াকফের বিরোধিতা করছেন, তারা হয়তো তাদের গণতান্ত্রিক অধিকার থেকে করছেন, কিন্তু তারা কি পড়ে আসছেন আইনটা? সুমিত, আমি সেটাই বলছি যে 1 নম্বর হচ্ছে, হ্যাঁ মহুয়া মৈত্রটাও আমি শুনেছি ভীষণ কান্নাকাটি, তার একেবারে মনে হচ্ছে যেন তারই নিজের বাপের বাড়ি সম্পত্তি চলে যাচ্ছে। তো যাই হোক, সেটা কথা নয়। 1 নম্বর হচ্ছে যে অ্যাপিল করার সুযোগ আছে। আম, আমাদের গণতন্ত্র দেশ, তুমি আইনগতভাবে যে যে ক্লজ তোমার পছন্দ হয়নি, বা কোনো পার্টিকুলার এলাকার মধ্যে যদি কিছু পছন্দ না হয়, ডেফিনেটলি যদি পড়াশোনা করে থাকে, তাহলে ডেফিনেটলি অ্যাপিল করার জায়গা আছে। কিন্তু এই যে নাস্তানাবুদ করে দিচ্ছে হিন্দুদের, ট্যাঙ্কের জলে বিষ মিশিয়ে দিচ্ছে, এই এতগুলো, একটা একটা 6 বছরের মেয়ে, 6 দিনের কন্যা সন্তান, তার মায়ের সঙ্গে ভিটে বাটি হারা হতে চললো। তারা মানে পগ্রম মানে একেবারে এইভাবে হিন্দুদের বিতাড়িত করা হচ্ছে মুর্শিদাবাদ থেকে। সে সে এই সবগুলো করে ওয়াকফের কি উদ্ধার করা হবে, আমাকে একটু যদি বুঝিয়ে বলে মুসলমানরা। এই যে মারামারি কাটাকাটিটা করছে, মানে কোন অন্ধের মতন মারধর করে খুনোখুনি করছে, ওরা তো কথায় কথায় রক্তারক্তি ছাড়া ওদের কিছু ভাষা নেই। তো এইটা করে ওয়াকফের কি উদ্ধার হচ্ছে, আমাকে আমি এটা, রেলওয়ে প্রপার্টি বার্ন করে, দূরপাল্লার ট্রেন, মানে তাদেরও তো ট্রেন চড়তে হয় নাকি, তারা হেঁটে যায়, আমি ঠিক বুঝি না এগুলো। তো এইগুলোর মানে দেশের ইনফ্রাস্ট্রাকচার, যেটা কিন্তু রক্ষা করার সিঙ্গুলার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের। তো যে রাজ্য সরকারে তাদের আপন পিসি বলেছে নাকি এখানে ওয়াকফ আইন নাকি লাগু হবে না, সেটাতেও আমি আসছি। ওয়াকফ আইন উনি কে বলবার লাগু হবে কিনা আমি জানি না, সে সিএ এর সময় এক কাণ্ড করেছিল, ক্যা ছিছি বলে বলে কোনো আইন নাকি উনি মনে করছেন, মুসলমানদের আপন পিসি মনে করছেন যে পশ্চিমবঙ্গকে অলরেডি উনি দেশের বাইরে করে দিয়েছেন, কোনো একটা আলাদা দেশ করে দিয়েছেন, ওই এক্সটেনশন অফ বাংলাদেশ। এটা হবে না, সেটা হবে না, সেটা আমরা করতে দেবো না। বিধানসভায় বুঝতে পারবেন মুখ্যমন্ত্রী, আমার তো চিন্তার বিষয়, তারাও তো ওটাও ওয়াকফ
বাড়ি, 35টি প্লট সবই তো ওয়াকফ। এইবার হচ্ছে আসল গল্প সুমিত, আমি এইটাতেই আসছিলাম। বিধানসভা, ইডেন গার্ডেন্স এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল, ফোর্ট উইলিয়ামের জায়গাটা সবই নাকি ওয়াকফ। এবং তুমি যদি ওয়াকফের লিস্টটা দেখো, অধিকাংশ মুসলমান মন্ত্রীরা বিধানসভায় যে যারা দাঁড়িয়ে বিশাল বিশাল বক্তব্য রাখে, সেই ওয়াকফের প্রপার্টির অধিকাংশ এই 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 ফিরহাদ হাকিমের মতন লোকজনদের। তাদের কি তাহলে গাত্রদাহ হচ্ছে? ওয়াকফে কি বলা আছে পরিষ্কার করে যে ওয়াকফ বোর্ড একা ডিসাইড করতে পারবে না। আজ তুমি আমি যদি একটা 2 বিঘে জমিও কিনতে যাই, আমাদের সার্চ করাতে হয়, আমাদের নর্মাল একটা রেজিস্ট্রেশন করাতে হয়। সেটাই বলা হয়েছে যে বোর্ড রেজিস্ট্রেশন করবে। এও বলেনি যে প্রত্যেকটা বোর্ডে নরেন্দ্র মোদী, অমিত শাহ থাকবে কি বিজেপির প্রতিনিধি থাকবে, কেউ সেটা বলেনি। বলেছে যে হ্যাঁ মুসলমানরা থাকবে, মুসলমান কোনো মহিলা থাকতে হবে, এবং সবচেয়ে বড় কথা যে অমুসলমান যারা থাকবেন, 2জন অমুসলমান থাকার কথা বলা হয়েছে, তারা লোকাল অথরিটি। এবার লোকাল অথরিটিকে আমরা চাপিয়ে দিইনি, তোমার লোকাল ডিএম, তোমার লোকাল জনপ্রতিনিধি, এরা সিলেক্ট করবে কারা কারা থাকবে। তো সেখানে তো এরকম অশিক্ষিতের মতন, মূর্খের মতন ওয়াকফ আইনের বিরোধিতা করার তো কোনো যুক্তি নেই। কিন্তু এইটাই হচ্ছে মূল কথা, যে এই একটা কমিউনিটিকে জেনে শুনে মমতা ব্যানার্জির মতন কমিউনিটির লোকজন, মমতা ব্যানার্জি দলের লোকজন আমি বলবো, যে ওরা সিস্টেম্যাটিক্যালি চেয়েছে যে মুসলমানরা মূর্খ থাকুক, মুসলমানরা অশিক্ষিত থাকুক, মুসলমানরা বোকা থাকুক, মুসলমানদের উন্নতি কেউ এখানে করছে না। এইটাই হচ্ছে প্রবলেম পশ্চিমবঙ্গের মতন জায়গায়। এইটাই প্রবলেম যে উনি যে লাগাতার অ্যাপিজমেন্ট করে গেছেন, সেইটা এখন সামাল দিতে নিজেই পারছে না। সবে মুর্শিদাবাদে মিলিটারি রিপ্লাইড হয়েছে, আমি বলছি যে এরপর তো রাষ্ট্রপতি শাসনের দিকে বাংলা। আমি অবাক হব না, যদিও বিজেপি সরকার যবে থেকে দেশ চালাচ্ছে তবে থেকে আমরা চেষ্টা করেছি যে আমরা প্রেসিডেন্টস রুল কোথাও লাগু করতে দেওয়া হয়নি, যতই ঝামেলা হোক। ইনফ্যাক্ট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেকবারই আমরা বিজেপি ওয়েস্ট বেঙ্গল অনেকবার অ্যাপিল করেছে, বহুবার বলেছে। আমাদের মাননীয় রাজ্য সভাপতিও বলেছেন যে অন্তত বর্ডার এলাকায় যে জেলাগুলো আছে সেখানে অন্তত মানে পুরোপুরি প্রেসিডেন্টস রুল না হোক, অনেকটা যেন কেন্দ্রীয় শাসিত হয়ে যায়। কিন্তু আমি জানি না, এটা তো পুরোপুরি উত্তর দিতে পারবে স্বরাষ্ট্রমন্ত্রক দপ্তর বা স্বরাষ্ট্রমন্ত্রী নিজে। আমরা চেষ্টা করি ভীষণ রকম যে আমরা যাতে ইলেক্টেড গভর্নমেন্টকে আমরা ইলেকশনের মাধ্যমেই আমরা তুলে নামাবো, কিন্তু আইন শৃঙ্খলা লাগাতার বারংবার যে ঘটনা ঘটছে, আমি জানি না, আমরা তো অপেক্ষায় আছি কেন্দ্র সরকার কি ডিসিশন নেবে। এটা হতে পারে, আমি জানি না আমার এটা বলা উচিত কিনা, এটা হতে পারে যে 2026 অব্দি ইলেকশনের জন্য অপেক্ষা নাও করতে হতে পারে। বেশ, আপনারা যখন এইভাবে চিৎকার করছেন হিন্দু সমাজ এবং আইন শৃঙ্খলার জন্য, এক শ্রেণী বসে আছে ঠিক আপনাদের বিপরীত চেয়ারে, তারা বামপন্থী, তারা বলছে এই যে বিভেদ, ধর্মে বিভেদ, ভাতের লড়াই থেকে সরিয়ে দেওয়ার জন্য বিজেপি একেবারে কায়দা করে মাঠে বল নামাচ্ছে, কিসের সাম্প্রদায়িক বিষ। বামপন্থীদের একটু মুশকিল হয়ে গেছে এখন, ওদের একটু এক্সিস্টেন্সিয়াল লড়াই চলছে, তো মানে ওরা আছে কি নেই, ওদের আদৌ অস্তিত্ব আছে কি নেই, মানে নাকি সেই এই কার্ল মার্কসের বইয়ের মতন ইতিহাসের পাতায় উঠে যাবে, সেজন্য ওরা ইচ্ছে করে এরকম বিভ্রান্তমূলক কথাবার্তা ছড়াচ্ছে। আমার মায়া হয়, দয়া হয় ওদের ওপর। 34 বছর একটা পার্টি সরকার চালিয়েছে, এখন তাদের কোথাও কোনো তল পাচ্ছে না, তো সেই জন্য এরকম উল্টোপাল্টা কথা ওরা বলে থাকে। তবে আমি ওদের জন্য যে কজন শিক্ষিত লোক বাকি আছে বামপন্থীদের মধ্যে, তোমার মাধ্যমে আমি একটু জানাতে চাই, কারণ তুমি তো ভীষণ রকম বামপন্থী, তোমার মাধ্যমেই আমি জানাতে চাই যে এই ভুলটা করবেন না। আপনারা শিক্ষিত দল, আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে সরকার চালায়, সেই সরকারই এইরকম ভাবে উস্কানিমূলক কথাবার্তা বলে 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 আজকে এইরকম ভাবে দাবানল ছড়িয়ে দিচ্ছে সারা পশ্চিমবঙ্গে। আমাদের সকলের এক হওয়া দরকার। লিডার অফ অপোজিশন অনেকবার বলেছেন, মাননীয় রাজ্য সভাপতিও বলেছে যে আপাতত একটা ইউনাইটেড অপোজিশন, আপনারা অপোজিশনেও নেই সেটাও আমি মানলাম, সিপিএম, কিন্তু তাহলেও আমি বলবো যে অন্তত এই সময় আমাদের বিরোধিতাটা করবেন না। আমরা এখানে বাইনারি কিছু করছি না, কিন্তু আপনাদের ধর্ম নেই আমি জানি,
সেই জন্য আপনাদের ধর্ম নিয়ে কোনো ধর্ম নিয়ে মাথা ব্যথা থাকা উচিত নয়। আপনারা যেরকম জ্যোতিবাবুর সময় জ্যোতিবাবু পরিষ্কার বলেছিল যে রাজ্য সরকার চায় রায়েট হবে সেইখানেই রায়েট হয়, এবং সত্যি সত্যি আপনাদের আমার কনগ্রাচুলেশন, আপনাদের সময় এই লেভেলের রায়েট কোথাও হয়নি। তবে আপনারাও যে খুব মানে অ্যাপিসমেন্টের পথে হাঁটেননি তা নয়, অ্যাপিসমেন্টও করেছেন, আবার সাচার কমিশন আপনাদেরও বলেছে যে আপনাদের দ্বারাও কোনো কাজের কাজ হয়নি মুসলমানদের জন্য। সেই জন্য আপনারা যত কম কথা বলেন বামপন্থীরা ততই ভালো, আর আমাদের এর মধ্যে টানবেন না। আমরা সিঙ্গল লার্জেস্ট অপোজিশন পার্টি পশ্চিমবঙ্গ, আমাদের 2,30,00,000 মানুষের উপর আমাদের সেই দায়িত্ব দিয়েছে, এইসব অন্যায় এই আগুন জ্বলার নেভানোর দায়িত্ব আমাদের। আপনারা আপাতত ওই ব্যাক বেঞ্চের হিসেবে বাস ফেন্সে উঠে বসে থাকুন, ইতিহাস ঘাঁটুন, কারণ খুব শিগগিরই ইতিহাসের শেলফে আপনাদের নাম চলে যাবে।